হ্যালো, গুড আফটারনুন স্টুডেন্টস। তোমরা সবাই খুব ভালো আছো আশা করি। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমরা শুরুতেই একটু তোমাদেরকে জিজ্ঞাসা করে নেব যে তোমরা লাস্ট ক্লাসে অর্থাৎ পূর্ববর্তী যে ক্লাস গেল, পূর্ববর্তী ক্লাসে আমি যেটুকু অংশ আলোচনা করেছিলাম সেটুকু তোমরা কে কতটা ভালোভাবে জেনে এসেছো বা বুঝে এসেছো। আচ্ছা, সবাইকে তাহলে সেই অংশ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা যাক। সবাই বলতে পারবে তো? আচ্ছা, ঠিক আছে, চলো। তো সবাইকে আমি যা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, দেখলাম তোমরা সবাই খুব ভালোভাবে বলতে পেরেছো যে ভারতবর্ষের নির্দিষ্ট যে পরিবহন ব্যবস্থা এবং আমরা এই যে মডার্ন টেকনোলজি বা মডার্ন যুগে এসে আহ, কোন কোন বিষয়গুলোকে মানে প্রাচীন ধারা ছেড়ে কিভাবে আমরা ঘরে বসে এক দেশের একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্তের আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি, তাই তো খুব সহজে যোগাযোগ আমরা স্থাপন করতে পারছি। আমরা যদি মনে করি যে আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা আমেরিকা না গিয়ে সেই অংশের আমার কোনো কাছের মানুষ, তার রিলেটিভ হতে পারে, বন্ধু হতে পারে, তার সঙ্গে যদি যোগাযোগ স্থাপন করতে চাই বা তাকে যদি আমি সরাসরি দেখতে চাই, তাহলে কিন্তু ভিডিও কল বা ভয়েস কলের মাধ্যমে তার সঙ্গে আমি যোগাযোগ রক্ষা করতে পারি। এবং তাকে যদি আমি নির্দিষ্ট কিছু দ্রব্য পাঠাতেও চাই, তাহলেও কিন্তু আমরা অর্ডার করলে সেই আন্তর্জাতিক সীমা পেরিয়ে সেখান থেকে তার কাছেও আমরা দ্রব্য পৌঁছে দিতে পারি খুব অল্প সময়ের মধ্যে। মনে হলো যে ডাকের আদান প্রদান বা চিঠির আদান প্রদান, তাহলে আমরা ইলেকট্রনিক্স মেলের সাহায্যে সেগুলো আদান প্রদান করতে পারি। তাহলে এগুলো তোমাদেরকে আমি পূর্বের ক্লাসে খুব ভালোভাবে বলে দিয়েছি, তোমরা সেটা খুব বুঝতেও পেরেছো এবং আজকে তোমরা তার যথাযথ উত্তর দিয়েছো। ঠিক আছে, আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে। আজকের ক্লাসে আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলোতে নির্দিষ্ট অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, তার থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানব। আচ্ছা বলো তো, এই যে ভারতবর্ষের ম্যাপ, এই ম্যাপ দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা কোথাকার ম্যাপ? ভারতবর্ষের তো? আচ্ছা, ঠিক আছে। এখানে দুটো ম্যাপ আমি দেখিয়েছি। দেখো, একটা ম্যাপে ভারতবর্ষের নির্দিষ্ট রাজ্যগুলির সীমানা চিহ্নিতকরণ করা হয়েছে, আর একটা ভারতবর্ষের টোটাল আউটলাইন ম্যাপটা আমি এখানে দেখিয়েছি। আজকে, হ্যাঁ ঠিকই বলেছো, কে বললো? আচ্ছা, খুব ভালো। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, ভারতবর্ষের ম্যাপ চিহ্নিতকরণ। এই যে ভারতবর্ষের যে বিভিন্ন ম্যাপ আমরা দেখতে পাই, এই ভারতবর্ষের ম্যাপে কোন জায়গায় কোন রাজ্য বা কোন পর্বত, কোন নদী এবং কোন হ্রদ, কোন রাজধানী কোথায় স্থাপন করছে, কোথায় লক্ষ্য করা যায় নির্দিষ্টভাবে, যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি, সেই জন্য মানচিত্রের সাহায্যে আমাদেরকে এটা চিহ্নিতকরণ করতে হবে যে ভারতবর্ষের মানচিত্রে এই যে নির্দিষ্ট আমরা যে আহ, যে জিনিসটা চিহ্নিতকরণ করতে হয়তো বলে তো দিল্লি বা গোয়া বা পদুচেরি, যদি এগুলো চিহ্নিতকরণ করতে বলা হয়, তাহলে আমাকে সঠিকভাবে যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেগুলোকে চিহ্নিতকরণ করতে পারবো। ঠিক আছে, তো ভারতবর্ষের মানচিত্র চিহ্নিতকরণকে আজকে আমরা পার্ট অন যতটা পারবো ততটুকুই আজকে আমরা আলোচনা করব। ধীরে ধীরে পরবর্তীতে আরো অন্যান্য যে চিহ্নিতকরণগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে, তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী হিসেবে তোমরা সবাই এতদিন জেনে গেছো যে তোমাদের কিন্তু 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং আছে এবং সেটা ভারতবর্ষের ওপরে। তোমরা ক্লাস 9-এ কোন ম্যাপের ওপরে ম্যাপ পয়েন্টিং করে এসছো বলো? পশ্চিমবঙ্গের ওপরে ম্যাপ পয়েন্টিং করে এসছো। কার কার ভালো লাগে ম্যাপ পয়েন্টিং করতে? সবার ভালো লাগে। আচ্ছা, একটু জাস্ট কয়েকটা কথা বলি।
এই যে মানচিত্র যদি আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করি, অভ্যাসে পরিণত করি, তাহলে এখানে যে 10 মার্কসের যে ম্যাপ পয়েন্টিং থাকে, আমরা কিন্তু 10-এ কিন্তু 10 পেতে পারি। একদম সহজ জিনিস, তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, আমরা যত প্র্যাকটিস করব তত আমরা নিখুঁত জায়গাটাকে চিহ্নিতকরণ করতে পারবো। তোমাকে বলা হলো নিউ দিল্লি চিহ্নিতকরণ করতে, তুমি যদি নিউ দিল্লিটাকে পাঞ্জাবের দিকে বা উত্তরপ্রদেশের দিকে সরিয়ে দাও, তোমাকে তখন কিন্তু পয়েন্ট সঠিক দেওয়া হবে না। ঠিক আছে, তো আজকে আমরা শুধু মানচিত্র অনুযায়ী ওভারঅল কোথায় মানচিত্রে কি অবস্থান করছে সেগুলো জানবো। লাস্টের দিনে আমরা মানচিত্র চিহ্নিতকরণ করা শিখবো, কোথায় মানচিত্র আমরা সেটাকে জানবো প্রশ্ন অনুযায়ী, এবং তার নির্দিষ্ট ইন্ডেক্স করতে হয় সেটাও আমি লাস্টের দিকে বলে দেবো। আজকে আমরা প্রথম পার্টে মানচিত্র, ভারতবর্ষের মানচিত্র থেকে প্রধান প্রধান জিনিস আমরা চিহ্নিত করব বিষয়ভিত্তিক হিসাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এই যে ম্যাপটা আমি দেখিয়েছি, আমি জাস্ট তোমাদেরকে জিজ্ঞাসা করে করেই বলবো। তোমরা তো এতদিন পড়ে এসেছো ভারতবর্ষ সম্পর্কে, তো ভারতবর্ষ সম্পর্কে যেটুকু তোমরা জেনেছো, এই যে ম্যাপটা, বলো তো এই ম্যাপের সাহায্যে কি দেখাতে চেয়েছি বা কি দেখানো যেতে পারে? এই ম্যাপটার সাহায্যে এখানে দেখো কিছু শর্ট প্রশ্ন আসে, এবং আমরা তো একটা নির্দিষ্ট যখন পড়াশোনা করি শুধুমাত্র একটা জিনিসকে বিষয় করে আমরা তো এগিয়ে যাই না, আমাদের তো সবটুকু কাজে লাগে সেটা নিয়ে আমরা এগিয়ে যাই। এখানে শুরুতেই যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো ভারতবর্ষের যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত অবস্থান সেটা কিন্তু এই ম্যাপে দেখানো হয়েছে। আমি দুটো ম্যাপ দেখিয়েছি, তোমাদের সবকিছু ভাবেই যেরকম ভাবে বুঝতে সুবিধা হবে সেরকম ভাবেই আমি তোমাদেরকে দেখিয়েছি। দেখো অক্ষাংশগত অবস্থান যদি আমরা বলি, ভারতবর্ষে তোমরা পড়ে এসছো আশা করি যে উত্তর দক্ষিণে ভারতবর্ষের যে অবস্থান 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37, দেখতে পাচ্ছ 8°4'? দেখতে পাচ্ছ না? কে কে দেখতে পাচ্ছ? আচ্ছা, কোথায় বলো তো? ভারতবর্ষের একদম দক্ষিণে। ভেরি গুড, এই হচ্ছে 8°4'। ঠিক আছে, এই 8°4' থেকে উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত এই যে অংশ, এইটাকে উত্তর দক্ষিণের তোমার দ্রাঘিমাংশগত অবস্থান বলা হচ্ছে। আর অক্ষাংশগত দেখো 68°7' কি পূর্ব না পশ্চিম? পূর্ব থেকে এদিকে চলে গেল 97°25' পূর্ব। বুঝতে পারছো? আচ্ছা, এইখানটার যে বিস্তৃতি, উত্তর দক্ষিণ বিস্তৃতি কত বলো তোমরা জেনে এসেছো? 2933 কিলোমিটার। পূর্ব পশ্চিম বিস্তৃতি, সরি একটু ভুল বলে ফেললাম আমি, এখানটাতে তোমার উত্তর দক্ষিণে বিস্তৃতি হবে 3214, আমি সেটাই ভাবছিলাম একটু কম হয়ে গেল। আর পূর্ব পশ্চিমের বিস্তৃতি হবে 2933 কিলোমিটার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইখানে যেটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্য প্রান্ত দিয়ে 23.5° কর্কট ক্রান্তি রেখা, যে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়, দেখো এই যে ট্রপিক অফ ক্যান্সার এখান দিয়ে কিন্তু অগ্রসর, এখান দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা বলো তো, এই যে ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের কটি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে? 8টি। দেখো এখানে 8টি রাজ্যর নাম এখানে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপরে এখানটায় তোমার চলে যাবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরো একটা জিনিস, যেটা ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা কত বলো? 82°30'। কোন শহরের উপর দিয়ে গেছে? এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে। তখন কিন্তু আমাকে এটা দেখাতে হবে এই হচ্ছে 82°30' পূর্ব
দ্রাঘিমা রেখা, যেটা ভারতবর্ষের কি প্রমাণ দ্রাঘিমা, মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, এইখান থেকে আর কি কিছু দেখার আছে তোমাদের, কি মনে হয়? আরো কিছু দেখার আছে, দেখো আমি এখানে কয়েকটা, যে কটা আমি তোমাদের সামনে এসছে একটু জাস্ট বলে দিই। এই হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ভারতবর্ষের দক্ষিণতম একদম বিন্দু, যেটা আমরা বলি ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, কন্যাকুমারিকা তো স্থল পয়েন্ট, আর এটা হচ্ছে, যদি ভারতবর্ষের সীমানা অনুযায়ী বলা হয়, তাহলে আমাদের শেষ সীমানা তখন কিন্তু ইন্দিরা পয়েন্ট আমরা বলতে পারি 6°45'। ঠিক আছে, দেখো এখানে এই যে মালদ্বীপ দেখতে পাচ্ছি, অন্য একটা দ্বীপ রাষ্ট্র, লাক্ষাদ্বীপ এটা। আচ্ছা, আরব সাগর আমি দুটো ম্যাপেই দেখিয়ে দিচ্ছি, এটা এখানটা আরাবিয়ান সি, আর এই যে হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, এ দেখো এইখানটায় যে অংশটা রয়েছে, এই যে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের মাঝখানে, এটাকে বলা হয় পক প্রণালী। এই পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে কি করেছে, বিচ্ছিন্ন করে রেখেছে। তাহলে এতক্ষণে যেটুকু বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা এর পরবর্তী ম্যাপে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং তার রাজ্যের রাজধানীগুলো রয়েছে, সেগুলো আমরা পরের ম্যাপ থেকে জানবো। এখানে আমি মূলত তোমাদের দেখাতে চেয়েছি ভারতবর্ষের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখার বিস্তার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার, আর রয়েছে ভারতবর্ষের প্রামাণ্য দ্রাঘিমা রেখা কত বলেছিলাম, 82°30'। ঠিক আছে, এটাই আমার দেখানোর মূল উদ্দেশ্য ছিল এই ম্যাপ মানচিত্র থেকে। ঠিক আছে, আচ্ছা, এই যে ম্যাপটা, এই ম্যাপটাকে আমরা বলবো ভারতবর্ষের রাজনৈতিক ম্যাপ। ভেরি গুড। এই ভারতবর্ষের রাজনৈতিক ম্যাপ, এই ভারতবর্ষের রাজনৈতিক ম্যাপে আমরা নির্দিষ্টভাবে ভারতবর্ষের যে কটি অঙ্গরাজ্য রয়েছে, সেই কটি অঙ্গরাজ্য সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানতে হবে। আমি তোমাদের পড়ানোর সময় বা আলোচনা করার সময় বারবার আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেহেতু জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করছি, তো ভারতবর্ষের মানচিত্র অর্থাৎ রাজ্য, বিশেষ করে রাজ্যগুলো, রাজ্য সম্পর্কে আমাদের একদম পুরো ভীষণভাবে ভালো নলেজ রাখতে হবে। যখনই যেটা মনে করব আমরা সেটা সহজে যাতে মাথায় একটু কল্পনা করে বলে দিতে পারি যে হ্যাঁ, এই রাজ্যটি আমার ভারতবর্ষের মধ্যপ্রান্তে অবস্থান করছে, এটা উত্তর দিকে, এটা পূর্ব দিকে, এটা পশ্চিম দিকে, এই ধারণাটা সবার মধ্যে স্বচ্ছ হিসাবে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, বর্তমানে ভারতবর্ষের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? 28টি অঙ্গরাজ্য। ঠিক আছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, ভারতবর্ষের একদম শুরু উত্তর দিক থেকে আমি বিভিন্ন যে রাজ্য, সেই রাজ্য এবং তার রাজধানী সম্পর্কে আমরা বলতে শুরু করব। তার আগে একটু দেখো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আর ন্যাশনাল বাউন্ডারির মধ্যে তোমাদেরকে একটু বলে দিই। আমরা যখন প্রতিবেশী রাজ্য দেশ বলেছিলাম, তখনই বলেছিলাম দেখো, এই যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, ধরো এইখান দিয়ে এই যে পার্শ্ববর্তী দেশগুলো লক্ষ্য করতে পারছি, তাহলে এইখান দিয়ে যে রেখাটা গেছে সেগুলো এই পর্যন্ত একদম অরুণাচল প্রদেশ অব্দি, এই যে অব্দি, বা এই সরি মিজোরাম এই অব্দি চলে যাচ্ছে। তাহলে এই অব্দি এটা গেছে আন্তর্জাতিক সীমানা, অর্থাৎ আমাদের দেশের সাথে পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ রয়েছে, প্রতিবেশী দেশের আন্তর্জাতিক সীমানা। আর একটা রাজ্যের সাথে, ধরো এই যে রাজস্থান আর মধ্যপ্রদেশ, এই রাজ্যের সাথে এই যে রেখাটা গেছে, এটা আমরা বলতে পারি জাতীয় সীমা, মানে ভারতবর্ষের অন্তর্কারে রাজ্য সীমা। ঠিক আছে, অর্থাৎ একটা রাজ্যের সাথে আর একটা রাজ্য নির্দিষ্ট সীমানা দ্বারা চিহ্নিত করা হয়েছে, সেটাকে আমরা বলবো রাজ্য সীমা। ঠিক আছে, আচ্ছা দেখো,
জম্মু কাশ্মীর এই যে অংশটা, জম্মু আর কাশ্মীর, এইখানটাতে আগে একটি রাজ্য ছিল, কিন্তু শাসন কার্যের সুবিধার্থে এটাকে 2017 কিংবা 18 দিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, জম্মু কাশ্মীর আর লাদাখ। লাদাখের রাজধানী করা হলো লেহ। এই যে লাদাখের রাজধানী করা হয়েছে লেহ, জম্মু কাশ্মীর রাজধানী করা হয়েছে শ্রীনগর। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা লেখাটা বলতে বুঝতে পারছো না, আমাকে বলবে, আমি সেটাকে বারবার করে বলে দেব, ঠিক আছে? আচ্ছা, জম্মু কাশ্মীর আর লাদাখ হলো। এরপর হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানীর নাম কার মনে আছে? সিমলা। এই হচ্ছে হিমাচল প্রদেশ এবং তার রাজ্য রাজধানী যেটা হচ্ছে সিমলা, ঠিক আছে? পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানীর নাম কি? চণ্ডীগড়। তোমরা রাজ্যগুলোর নাম দেখতে পাচ্ছ তো ম্যাপটাতে? সবাই সেটা ভালোভাবে নজর রাখো কিন্তু। এরপর রয়েছে উত্তরাখণ্ড, ঠিক আছে? উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? দেরাদুন। দেখতে পেয়েছো উত্তরাখণ্ড লেখা, উত্তরাখণ্ডের রাজ্যের রাজধানীর নাম হচ্ছে দেরাদুন। হরিয়ানা, হরিয়ানার রাজধানীর নামও কিন্তু চণ্ডীগড়, ঠিক আছে? আচ্ছা, দিল্লি, নতুন দিল্লি তার রাজধানী নাম, এই হচ্ছে নতুন দিল্লি। দেখতে পাচ্ছ একদম ছোট্ট একটা ম্যাপ, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই বেশিরভাগ বিবেচিত হয়। এরপরে দেখো পশ্চিম দিকের রাজ্যগুলো আমরা একটু পরপর দেখব। রাজস্থান, এই হচ্ছে রাজস্থান, যেটাকে তার রাজধানীর নাম কি? জয়পুর, ঠিক আছে? পিঙ্ক সিটি বলা হয়, দেখো পিঙ্ক রং দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে জয়পুর পিঙ্ক সিটি। জয়পুর হয়ে গেল। এরপরে হবে গুজরাট। গুজরাটের রাজধানীর নাম কি? গান্ধীনগর। এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, অনেকে ভাবে আহমেদাবাদটা হচ্ছে প্রধান শহর, সেজন্য আহমেদাবাদটাই রাজধানী, কিন্তু নয়, গান্ধীনগর হচ্ছে গুজরাট রাজ্যের রাজধানী, মনে থাকবে। আচ্ছা, এরপরে যেটা হিন্দি সিনেমার জন্য বিখ্যাত, কোন রাজ্য? মহারাষ্ট্র। এই যে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? মুম্বাই, ঠিক আছে? গোয়া, একদম দেখো মহারাষ্ট্রের ঠিক নিচটাতেই হচ্ছে গোয়া। তো দেখো এই যে রাজ্যগুলো আমি বলছি, বা আরো যেগুলো বাকি রয়েছে বলবো, এগুলো বললেই যেন মাথার মধ্যে চলে আসে একটা ধারণা যে হ্যাঁ, এই রাজ্যটা আমার পশ্চিম প্রান্তে অবস্থান করছে, মধ্য প্রান্তে অবস্থান করছে। এটা আমি তোমাদের বারবার বলি যে রাজ্যগুলোকে কিন্তু সঠিকভাবে আমাদের জানতে হবে, ঠিক আছে? গোয়া, গোয়া বিচ খুব বিখ্যাত। গোয়ার রাজধানীর নাম হচ্ছে পানাজি। এই যে গোয়া, পানাজি। বেঙ্গালুরু, বেঙ্গালুরু কিসের জন্য বিখ্যাত? সিলিকন ভ্যালি। এটা হচ্ছে রাজ্যের নাম হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের রাজধানীর নাম হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে কেরালা। এই কেরালাতে কিছুদিন আগেই দেখবে ধস নেমেছে। কেরালা, এই যে কেরালা, তার রাজধানীর নাম হচ্ছে তিরুবনন্তপুরম, ঠিক আছে? আচ্ছা, এবার এইভাবে নিচে দক্ষিণ দিক থেকে আমরা এবার এই দিকটা চলে যাব। তামিলনাড়ু, তামিলনাড়ু রাজ্যের রাজধানীর নাম কি? চেন্নাই। এই হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু রাজ্যের রাজধানীর নাম। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ হচ্ছে অমরাবতী। এই হচ্ছে অমরাবতী। তেলেঙ্গানা, সেই রাজ্যের রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। আগে যখন অন্ধ্রপ্রদেশ ছিল, এই বড় রাজ্য ছিল, তখন শুধুমাত্র হায়দ্রাবাদই সেই অংশের রাজধানী ছিল, কিন্তু এখন তেলেঙ্গানা হওয়ার পর হায়দ্রাবাদ হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়েছে অমরাবতী। উড়িষ্যা রাজ্যের রাজধানীর নাম কে বলতে পারবে? ভুবনেশ্বর। ভেরি গুড, এই হচ্ছে ভুবনেশ্বর। উড়িষ্যা কিসের জন্য বিখ্যাত? পুরী আর জগন্নাথ টেম্পল। বাহ। ছত্তিশগড়, কে বলতে পারবে রাজধানীর নাম?
রায়পুর, এই হচ্ছে ছত্তিশগড়, রায়পুর। ভোপাল কোন রাজ্যের রাজধানী? মধ্যপ্রদেশ, ভোপাল। উত্তরপ্রদেশের রাজধানীর নাম কে বলতে পারবে? লখনউ, এই হচ্ছে লখনউ। উত্তরপ্রদেশের রাজধানীর নাম লখনউ। বিহার, পাটনা, এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ। ঝাড়খণ্ড, রাঁচি। কলকাতা কোন রাজ্য? ওয়েস্ট বেঙ্গল, বাহ, সবাই জানে দেখছি তাহলে। সিকিম, গ্যাংটক, এই যে আমরা গ্যাংটকে ঘুরতে যাই, এই হচ্ছে সিকিম রাজ্য, ছোট্ট করে উপরের দিকে রয়েছে, তার রাজধানীর নাম হচ্ছে গ্যাংটক। অরুণাচল প্রদেশ, ইটানগর, ভেরি গুড। আচ্ছা, আসামের রাজধানীর নাম দিশপুর, এই যে হচ্ছে আসামের রাজধানীর নাম হচ্ছে দিশপুর। মেঘালয়, শিলং, ঠিক আছে। আচ্ছা, ত্রিপুরা, আগরতলা, ত্রিপুরাতেও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলা হয়, ত্রিপুরা, আগরতলা। মিজোরাম, আইজল, এই হচ্ছে মিজোরাম, আইজল। মণিপুর, ইম্ফল। নাগাল্যান্ড, কোহিমা, ঠিক আছে। আচ্ছা, আসাম দিশপুর বললাম, মেঘালয় শিলং, অরুণাচল প্রদেশ ইটানগর। তাহলে কোনো রাজ্য বাদ নেই, সবকটা বলে দিয়েছি আমি, বোঝা গেল? আচ্ছা, এইখানটাতে জাস্ট একটু বলে দিই, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই হচ্ছে পোর্ট ব্লেয়ার, এই হচ্ছে তার রাজধানী, যে এটা কেন্দ্রশাসিত অঞ্চল, পোর্ট ব্লেয়ার রয়েছে এইখানটাতে, ঠিক আছে। আর কিছু ছেড়ে যাচ্ছি না আমি। আজ এখানটায় বলে দিচ্ছি একটু, দেখো পাকিস্তান দেশটি কোথায় রয়েছে। ভারতবর্ষের একদম পুরো পূর্ব প্রান্তের দিকে রয়েছে আফগানিস্তান, উত্তর দিকে রয়েছে কি রয়েছে, চায়না, এই যে নেপাল রয়েছে, চায়না রয়েছে, ভুটান রয়েছে, ঠিক আছে। আর এদিকটা রয়েছে মায়ানমার, যেটা বার্মা দেশ হিসাবে আমরা চিনি, মনে থাকবে। আচ্ছা, এই অবধি কারোর বুঝতে কি কোথাও অসুবিধা হয়েছে? হয়নি, খুব ভালো, ভেরি গুড। হ্যাঁ, ঠিক বলেছো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাটা কই বলো তো? হ্যাঁ, এই হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা দেখো, এইখানটাতে শ্রীলঙ্কা বলার সঙ্গে সঙ্গে বলি, পশ্চিম দিকে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে মুম্বাই গুজরাটের অংশে এইখানটায় রয়েছে আরব সাগর, ঠিক আছে। আর এই জায়গাটায় কচ্ছ উপসাগর লক্ষ্য করা যায়, কচ্ছ সাগর, যেটা গুজরাটে উপসাগর এটা রয়েছে। আচ্ছা, একদম দক্ষিণে দেখো বৃহৎ হচ্ছে ইন্ডিয়ান মহাসাগর, ভারত মহাসাগর, আর এই হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে। তো এই সাগরগুলোর নামও মনে রাখতে হবে, আরব সাগর, বঙ্গোপসাগর, আর হচ্ছে ভারত মহাসাগর। পরবর্তী ম্যাপে যাই এবার। এইখানটাতে আমি তোমাদেরকে একটু ভালো করে যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটাকে একটু তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দেওয়ার জন্য এই ম্যাপটা আবার নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি। কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আমাদের? 8টা। একদম দেখো, ভারতবর্ষের উত্তর প্রান্তে 4টি, মধ্য প্রান্ত থেকে আর দক্ষিণ প্রান্তে এখানটাতেও 4টি, ঠিক আছে। এখানে 9টি তোমাদের মনে হবে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, কিন্তু এই যে দমন দিউ, দাদরা নগর হাভেলি, এগুলোকে এখন একটা হিসাবে ধরা হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে দমন দিউ ওপরে। আচ্ছা, আমি একটু বলতে থাকি উপর থেকে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল, চণ্ডীগড়, দিল্লি যেটা আমাদের ভারতবর্ষের রাজধানী, ভারতবর্ষ দেশের রাজধানী, দমন দিউ, দাদরা নগর হাভেলি, এইটা দমন দিউ।
আর এটা হচ্ছে দাদরা নগর হাভেলি, এখন একসঙ্গেই ধরা হয়, দমন দিউ, দাদরা নগর হাভেলি। লাক্ষাদ্বীপ, আচ্ছা বলো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাভারাত্রি। এটা হচ্ছে পুদুচেরি, আর এটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এই হচ্ছে আমাদের 8টি ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চল। বললে মনে থাকবে যে এই নির্দিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলটি কোথায় অবস্থান করছে বা করে। ঠিক আছে, আরো একবার বলতে হবে? বলতে হবে না, ঠিক আছে, খুব ভালো। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ কিছু পর্বত শ্রেণী এবং তার সাথে সাথে পর্বত শৃঙ্গ, অর্থাৎ টপ পয়েন্ট যেটা আমরা বলবো ভারতবর্ষে, সেগুলোকে আমরা জানবো। ঠিক আছে, দেখো প্রথমেই যে ম্যাপটা দেখিয়েছি, ম্যাপের মধ্যে অনেকগুলো পর্বত শৃঙ্গ এখানে আছে। তো সব পর্বত শৃঙ্গ আমাদের এই মুহূর্তে আমরা জানবো, কিন্তু এত ডিটেলস জানার প্রয়োজন এই মুহূর্তে এখন নেই। তো যেগুলো আমরা জানতে হবে, আমি জাস্ট পরের যে ছবিটা রয়েছে আমি এখান থেকে তোমাদের একটু বলে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সেটা হলো আরাবল্লী পর্বতশৃঙ্গ হচ্ছে এইটা। যদি আমাদের ম্যাপ, ভারতবর্ষের মানচিত্র তোমাকে দিয়ে দেওয়া হলো, বলা হলো যে আরাবল্লী পর্বতশৃঙ্গ চিহ্নিতকরণ করো, এটা হচ্ছে আরাবল্লী পর্বতশৃঙ্গ। ঠিক আছে, বিন্ধ্য পর্বতমালা, এটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালা। আর এটা হচ্ছে সাতপুরা। এগুলো কিন্তু প্রত্যেক বর্ষে, মাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বর্ষেই কিন্তু একবার করে আসেই এগুলো। আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, বোঝা গেল? এটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত, ওয়েস্টার্ন ঘাট যেটাকে বলা হয়। ঠিক আছে, পশ্চিম ঘাট পর্বত, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট অর্থাৎ পূর্ব ঘাট যেটা বলা হচ্ছে। গারো, এটা খাসি। আর এটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ। ঠিক আছে, হিমালয় পর্বতের যে রেঞ্জ, বিশাল রেঞ্জ, এইটা হচ্ছে সম্পূর্ণভাবে হিমালয় রেঞ্জ আমরা বলতে পারি। ঠিক আছে, বা হিমালয়ান রেঞ্জ না বলেও এটাকে হিমালয়ান রেঞ্জ হিসেবে আমরা এটাকে, ঠিক আছে, এটাকে শিবালিক হিমালয়েরই অংশ, কিন্তু নির্দিষ্ট নাম যেটা বলা হচ্ছে শিবালিক হিমালয়। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এই প্রথম ছবিটা দেখো, এখানে আমি তোমাদেরকে শুরুতে কয়েকটি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ কি বলতো? এই যে গডউইন অস্টিন বা K2, দেখতে পাচ্ছ ভারতবর্ষের একদম জম্মু কাশ্মীরের যে অংশটা, এই হচ্ছে গডউইন অস্টিন বা K2। তোমাদের চিহ্নিতকরণ করতে হলে এখানেই চিহ্নিতকরণ করতে হবে। কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা সিকিমে ঘুরতে গেলে দেখতে পাই, কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। ঠিক আছে, তোমাদেরকে যদি বলা হয় এরকম ভাবে দিতে পারে, শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা না বলে বা K2 না বলে ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ এবং দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এরকম ভাবে বলতে পারে। আচ্ছা, এর পাশে দেখো নাঙ্গা দেবী, এটাও একটা উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ। পর্বতশৃঙ্গগুলো নিশ্চিতভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। এইখানটায় মাউন্ট এভারেস্ট আমাদের দেশের মধ্যে পড়ছে না, তাও আমি তোমাদের ম্যাপের মধ্যে আছে বলে দেখিয়ে দিলাম। মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক এই জায়গাটা পড়ে, কাঞ্চনজঙ্ঘা এই জায়গাটা পড়ে, এইখানটা হচ্ছে নাঙ্গা দেবী। ঠিক আছে, আর এইটা হচ্ছে গডউইন অস্টিন বা K2। আচ্ছা, এটা হচ্ছে নামচা বারোয়া। ঠিক আছে, নামচা বারোয়া। আচ্ছা, এইটা হলো জিন্দাগাড়া পর্বত। ঠিক আছে, গুরু শিখর, এই হচ্ছে গুরু শিখর। আচ্ছা, দক্ষিণ ভারতের অন্যতম যেটাই হচ্ছে এই যে আনাইমুদি পর্বত, দেখতে পাচ্ছ আমি মার্কিং করলাম।
আনাইমুদি পর্বত, হ্যাঁ এটাই হচ্ছে আনাইমুদি পর্বত। আর এখানে অনেকগুলো আরো রয়েছে, অতটাও এখন সেভাবে না এ করলেও হবে। আমি তোমাদের বলে দিয়েছি বিন্ধ্য আর সাতপুরাটা আমি তোমাদের এখান থেকে বলে দিয়েছি, বিন্ধ্য সাতপুরা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইখানটা দেখো দুটো, একটা পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, এটাও খুব অনেক সময় পরীক্ষায় আসে, আর এটা হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী। কেটুর ঠিক ওপরটায় রয়েছে কারাকোরাম, আর ম্যাপের মধ্যে রয়েছে দেখো পামির গ্রন্থি। আমরা যখন পড়েছিলাম যে এই অংশগুলো মূল কোথা থেকে বিস্তৃতি হয়েছে, কোন রেঞ্জ থেকে এসেছে, তখন আমরা এই পামির গ্রন্থির নাম জেনেছিলাম, হিন্দুকুশ পর্বতের নাম জেনেছিলাম। এই নির্দিষ্ট নির্দিষ্ট কিছু অংশ আমি তোমাদেরকে এখানটায় দেখালাম। কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমরা তো এখন সার্বিকভাবে বলছি, যখন ম্যাপ পয়েন্টিং করব তখন আবারও নির্দিষ্টভাবে আমরা বলে দেবো। এখন শুধু তোমরা ধারণাটা নাও যে কোন জায়গাটায় কিভাবে এই ম্যাপগুলো ভারতবর্ষে রয়েছে, এবং যখন আমরা প্র্যাকটিস করব কিভাবে চিহ্নিতকরণ করতে হবে এবং কিভাবে তার ইন্ডেক্স করতে হবে, সেটা আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেবো। ঠিক আছে, এর জন্য তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, আমি তোমাদের জন্য আছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভারতবর্ষের প্রধান প্রধান পর্বত এবং পর্বত শ্রেণী। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই অংশটায় বলো তো আমরা ভারতবর্ষের কোন অংশ ম্যাপ পয়েন্টিং করতে যাচ্ছি? ভারতবর্ষের নদী সম্পর্কে আমরা ম্যাপ পয়েন্টিং করব। তবে এখানেও আমি কয়েকটা দুটো অল্টারনেটিভ ভাবে ছবি দিয়েছি। তার মধ্যে ভারতবর্ষের প্রধান নদী কোনটা? গঙ্গা। গঙ্গা দেখতে পাচ্ছ কি ম্যাপে? কে কে দেখতে পাচ্ছে না বলো? দেখতে পাচ্ছে সবাই? আচ্ছা, তাও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নদী গঙ্গা। গঙ্গা নদীর গতিপথটা ঠিক এরকম ভাবেই দেখাতে হবে আমার। ঠিক আছে, মানস সরোবর থেকে গঙ্গোত্রী হিমবাহ এখান থেকে উৎপন্ন হয়েছে, গঙ্গা উৎপন্ন এসে হয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। আচ্ছা, ব্রহ্মপুত্র দেখতে পাচ্ছ? এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গতিপথ গেছে, এই যে ব্রহ্মপুত্র নদীর গতিপথ এরকম ভাবে চলে এসছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, নর্মদা নদী, এই হচ্ছে নর্মদা নদী। গোদাবরী নদী, এই হচ্ছে গোদাবরী। তাহলে গোদাবরী দেখাতে গেলে আমাদের তাহলে এতটাই কিন্তু দেখাতে হবে, গোদাবরী নদী। কৃষ্ণা, এই হচ্ছে আমাদের কৃষ্ণা নদী। এখানে ভারতবর্ষের প্রধান 5টি নদী চিহ্নিতকরণ করা হয়েছে, প্রধান প্রধান, এবং তাদের এই যে যমুনা নদী এখানে দেখানো হয়েছে, সোন দেখানো হয়েছে। তোমরা যখন গঙ্গা নদীর উপনদী পড়েছিলে তখন মনে আছে ডান দিকের উপনদী, বাম দিকের উপনদী দেখো, এই হচ্ছে যমুনা, সোন, আর এদিকটায় দেখো গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। ঠিক আছে, দেখো আরেকটা উল্লেখযোগ্য নদী তিস্তা, এই হচ্ছে তিস্তা নদী, লোহিত নদী, এই যে। ঠিক আছে, আচ্ছা এইখানটাতে আমি এই পাশের ম্যাপটাতে এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে কাবেরী নদী। এইটা হচ্ছে কাবেরী, দেখো কাবেরী লেখা আছে। কাবেরী নদীটা কিভাবে প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে কাবেরী নদী। কৃষ্ণা, কৃষ্ণা বললাম, গোদাবরী বলেছি, মহানদী, উড়িষ্যার মহানদী একটা উল্লেখযোগ্য, এই হচ্ছে মহানদী। ঠিক আছে, নর্মদা বলেছি, তাপ্তি, এটা হচ্ছে তাপ্তি নদী, এইখান থেকে প্রবাহিত হয়ে পশ্চিম বাহিনী হয়েছে। বোঝা গেল? নর্মদা বললাম, তাপ্তি বললাম, গঙ্গা বলেছি, ব্রহ্মপুত্র বলেছি, আর এই হচ্ছে ইন্দাস নদী, এই যে একদম ভারতবর্ষের উত্তর প্রান্তে ইন্দাস নদী গেছে। বোঝা গেল? কারোর কি ভারতবর্ষের নদী সম্পর্কে বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে? হয়নি। ভারতবর্ষের প্রধান নদী তাহলে কি হয়েছে? গঙ্গা। তোমাকে যদি বলা হয় দক্ষিণ ভারতের একটি নদী চিহ্নিতকরণ করো, কোনটা বলবে তুমি? কৃষ্ণা, কাবেরী তুমি বলতে পারো। ঠিক আছে, আলাদা করে তোমাকে বলে দেওয়া হবে নর্মদা,
তাপ্তি, গোদাবরী বলে দেওয়া হবে। ভারতবর্ষের যদি বলা হয় ভারতবর্ষের প্রধান নদী বা বৃহত্তম নদী, তখন কিন্তু তোমাকে গঙ্গার নাম উল্লেখ করতে হবে। ঠিক আছে? ব্রহ্মপুত্র, বুঝতে পেরেছো ব্রহ্মপুত্র কোথায় রয়েছে? আসামের ব্রহ্মপুত্র খুব উল্লেখযোগ্য নদী। লোহিত নদী যদি বলা হয়। আচ্ছা, তিস্তা, যেটা আমাদের উত্তরবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গেরই উত্তর প্রান্তে অবস্থান করছে, তিস্তা নদী, এটাও আমি তোমাদেরকে দেখিয়েছি, তিস্তা নদী। ঠিক আছে? আর যমুনাটা তোমরা একটু জেনে রাখো, যমুনা নদীটা যেটা গঙ্গার প্রধান একটা উপনদী, যমুনা নদী কোথা থেকে এসে কিভাবে গঙ্গার সাথে গিয়ে মিলিত হয়ে গেছে, এইটা তোমরা একটু ভালো করে দেখে রাখো মানচিত্রে। আমি পরে তো আরেকবার দেখাবোই, এখানেও আরেকবার ভালোভাবে দেখো। ঠিক আছে? এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধান প্রধান হ্রদ বা জলাশয় সম্পর্কে আমরা জানব। দেখো, ভারতবর্ষের বিভিন্ন ধরনের জলাশয় তো রয়েছে। আমরা উত্তর ভারতের জলাশয়গুলোকে তাল হিসাবে চিনি, তাই তো, যেমন নৈনিতাল। আচ্ছা, আবার যখন দক্ষিণ ভারতে যাচ্ছি তখন সেগুলোকে আমরা কি বলছি? কয়াল। তার মধ্যে ভীমনাথ কয়াল রয়েছে, অষ্টমুদি কয়াল রয়েছে। আবার কিছু কিছু জায়গায় জলাশয় রয়েছে, ক্যানেল রয়েছে। তো দেখো আমরা মানচিত্রে কোন কোন উল্লেখযোগ্য, এখানে তো অনেক রকম রয়েছে, তো উল্লেখযোগ্য কিছু আমি হ্রদ বা জলাশয় তোমাদেরকে আমি দেখাবো। একদম উত্তর দিক থেকেই দেখি। এটা হচ্ছে উলার হ্রদ, এই যে দেখতে পাচ্ছ উলার হ্রদ। ডাল লেক, কাশ্মীরের কিন্তু ডাল লেক খুব বিখ্যাত একটা হ্রদ, ডাল লেক, উলার হ্রদ, ডাল হ্রদ। এটা হচ্ছে প্যাংগং। ঠিক আছে? প্যাংগং। আচ্ছা, এইখানটাতে একটু নামগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, তবু আমি তোমাদের বলে দিচ্ছি। নৈনিতাল, যেটা সব থেকে বড় তাল, নৈনিতাল, এটা হচ্ছে ভীমতাল। আর এখানটায় অত সেরকম গুরুত্বপূর্ণ নেই। পুষ্কর, এটা হচ্ছে সম্বর, এটা হচ্ছে নোনা জলের হ্রদ, সম্বর, পুষ্কর। ঠিক আছে? আচ্ছা, লোনার হ্রদ, এই যে গোবিন্দ বল্লভ সাগর বলা হয় জলাশয় একটা, এটা হচ্ছে ভোজতাল। আচ্ছা, কয়াল যেটা বলছিলাম, কয়াল, হ্যাঁ কয়ালটা বলিনি, এটা হচ্ছে ভীমনাথ কয়াল, সব থেকে বড় কয়ালের মধ্যে অষ্টমুদি কয়াল। এই হচ্ছে অষ্টমুদি কয়াল, ভীমনাথ কয়াল, অষ্টমুদি কয়াল। ঠিক আছে? এটা হচ্ছে পুলিকট হ্রদ, এই হচ্ছে পুলিকট। এটা কোলেরু হ্রদ। চিল্কা, চিল্কা থেকে কে গেছে? কোন রাজ্যে দেখা যায় বলতো? উড়িষ্যাতে। উপর হ্রদ, দেখো একদম সমুদ্রের তীরবর্তী অংশেই পুরো লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা হচ্ছে লোকটাক হ্রদ। ঠিক আছে? একটা অন্যতম হ্রদ, লোকটাক হ্রদ। সিকিমের একটা উল্লেখযোগ্য হ্রদ সমগোলক, সঙ্গ লেক, না সঙ্গ লেক, এইটা, এটাকে স্থানীয় ভাষায় ছাঙ্গু লেকও নামেও বিখ্যাত। যেটা বিখ্যাত, এই হ্রদটা হচ্ছে বেশ অনেকটাই বড়, এবং শীতকালে এই লেকের ওপরটা একদম পুরো বরফে ঢাকা পড়ে যায়, বরফে পুরো ঢেকে যায়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রাকৃতিক কিছু অংশ। পরবর্তীতে আরো আমরা অনেকগুলো ম্যাপ পয়েন্টিং রয়েছে, ভেবো না যে এইটুকুনিতেই শেষ হয়ে যাবে, তেমনটা নয়। বেশ অনেকগুলো জিনিস আমাদের প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আমরা 10 on 10 এই ফুল মার্কসটা আমরা পেতে পারবো। এই কনফিডেন্টটা তোমাদের মধ্যে রাখতে হবে যে 10 on 10 আমাকে পেতেই হবে। তাহলে তোমাদের টোটাল যে মার্কসটা সেটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তুমি যদি এখানে পিছিয়ে পড়ো, তোমার পার্শ্ববর্তী কোনো বন্ধু এইটাতে এগিয়ে তোমাকে কিন্তু ডাউন করে দেবে। ঠিক আছে? বোঝা গেল আজকে যতটুকু আমরা যে অংশটুকু আলোচনা করলাম? ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই
থাকবে। পরবর্তী ক্লাসে আমাদের আবার এই ম্যাপ পয়েন্টিং এরই তোমার দশম শ্রেণীর ভারতবর্ষের মানচিত্রে যতটুকু পাঠ্যসূচি অনুযায়ী ম্যাপ পয়েন্টিং হয় বা মাধ্যমিক পরীক্ষায় যেমন প্রশ্ন আসে সেই হিসাবে আমরা প্র্যাকটিস করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে, এবং যেটুকু আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা তোমাদের বইতে সেগুলো একটু বইটা একটু দেখবে সেখানটাতে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে।